টার্মগুলো আছে। ফার্স্ট যেটা ইডিমা, ইডিমা abnormal accumulation of fluid, abnormal accumulation of fluid। ফ্লুইড তো কিছু ইন্টারসেলুলার স্পেসে বা বডিতে থাকবেই, কিন্তু সেটা abnormal accumulation হলে সেটা হবে ইডিমা। এখানে abnormal বলতে বোঝাচ্ছে যে আমার যদি বডি ফ্লুইড 10% এর বেশি হয়, নরমাল যে বডি ফ্লুইড থাকার কথা সে বডি ফ্লুইডের 10% এর বেশি যদি হয় তাহলে সেটা ইডিমা হিসাবে ইডিমা বলা হয়। একটা হচ্ছে জেনারেস ইডিমা আর একটা হচ্ছে হোল বডিতে যেটা ইডিমা হয়। জেনারেস ইডিমা যেটা সেটা হচ্ছে সিভিয়ার এবং জেনারেস প্রডিউস মার্ক সোয়েলিং অফ দ্য সাবকিউটেনিয়াস টিস্যু, আর একটা হচ্ছে লোকালাইজ, যে কোনো একটা লোকাল এরিয়াতে যেটা ইডিমা হতে পারে যে প্রয়োজন সেটা। সে লোকালের ভিতরে যেমন আছে অ্যাসাইটিস, অ্যাসাইটিসটা হচ্ছে ইনক্রিজ ফ্লুইড কালেকশন ইন দ্য পেনিট্রেটর ক্যাভিটিতে যদি ফ্লুইড কালেকশন হয় সেটা হবে অ্যাসাইটিস। হাইড্রোথোরাক্স নামে বোঝা যাচ্ছে হাইড্রো ওয়াটার, থোরাক্স, থোরাক্সে যদি ইনক্রিজ ফ্লুইড হয় প্লার ক্যাভিটিতে যেটাকে প্লার ইফিউশন আমরা বলি যেটাকে, সেটা হচ্ছে হাইড্রোথোরাক্স প্লার ইফিউশন, প্লার ক্যাভিটিতে যেটা হবে। আর ইনক্রিজ ফ্লুইড অ্যাকুমুলেশন পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, পেরিকার্ডিয়াল স্পেস যেটাতে হাইড্রোপেরিকার্ডিয়াম। এখন এই পরবর্তীতে চলে যায় ক্লাসিফিকেশন ইডিমাতে। ইডিমাতে আসে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা করা হয় একটা হচ্ছে ইনভলভমেন্টের উপর, যেটা আমি আগে বলছি সেটা হচ্ছে লোকালাইজড ইডিমা, আর একটা হচ্ছে জেনারেলাইজড ইডিমা। আর প্যাথোফিজিওলজিক্যাল যেটা কজ সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ইডিমা আর নন ইনফ্ল্যামেটরি ইডিমা। আর অন দি নেচার অফ ফ্লুইড যেটা এক্সুডেড এবং ট্রান্সুডেড, অন ক্লিনিক্যাল বেসিস যেটা ফিটিং এডিমা আর হচ্ছে নন ফিটিং এডিমা। ফিটিং এডিমাটা তো বুঝোই, পেশেন্ট দেখছো না, অ্যাঙ্কেল জয়েন্টের আমরা ফিটিং এডিমাটা দেখি। আর লোকালাইজড এডিমার ভিতরে টাইপস অফ লোকালাইজড এডিমার ভিতরে যেটা আছে সেটা ইনফ্ল্যামেটরি এডিমা, যেগুলো এরিয়াতে ইনফ্লামেশন হলে সেখানে হতে পারে পালমোনারি এডিমা, অ্যাসাইটিস, পেরিকার্ডিয়াল প্লুরাল এফিউশন, এডিমা অফ ভেনাস অবস্ট্রাকশন হলে যে এডিমাটা হয়, আরেকটা হচ্ছে লিম্ফ্যাটিক এডিমা। আর জেনারেল এডিমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে কার্ডিয়াক এডিমা, রেনাল এডিমা, হেপাটিক এডিমা, নিউট্রিশনাল বা ফেমাইন এডিমা, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি এডিমা ডিউ টু অ্যাড্রিনাল হরমোনের কারণে যেটা হচ্ছে মেক্সো এডিমা। প্রেগন্যান্সিতে আমরা এডিমা দেখতে পাই। আনএক্সপ্লেইনড এডিমা যেটা সাইক্লিক্যাল এডিমা, এনজিও এডিমা, এগুলো হচ্ছে টাইপস অফ এডিমা। কিছু প্যাথোফিজিক্যাল ক্যাটাগরিজ আছে এডিমার জন্য। কিছু প্যাথোফিজিক্যাল এডিমা আছে, তোমাদের মাইক্রোফোনগুলো বন্ধ রাখো। প্যাথোফিজিক্যাল এডিমা, প্যাথোফিজিক্যাল ক্যাটাগরিজ অফ এডিমা যেটা একটা হচ্ছে ওগুলো পাওয়া যাচ্ছে যেমন ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা সেটা হচ্ছে আর্টেরিয়াল এন্ডে হচ্ছে 32 মিলিমিটার অফ মার্কারি আর ভেনাস এন্ডে হচ্ছে 12 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর কলোয়েডাল অস্মোটিক প্রেসার প্রোটিনের উপর নির্ভর করছে, নির্ভর করে। ফার্স্ট হচ্ছে ইনক্রিজ, এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে একটা হচ্ছে ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্নটা যখন ইম্পেয়ার্ড হবে, কি কি কারণে ভেনাস রিটার্নটা ইম্পেয়ার হতে পারে সেটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিউর, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, অ্যাসাইটিস, লিভার সিরোসিস, ভেনাস অবস্ট্রাকশন অর কম্প্রেশন যেখানে থ্রম্বোসিসের কারণে হতে পারে, এক্সটার্নাল প্রেসার যেটা মাস বা যে কোনো মাস হতে পারে, লোয়ার এক্সট্রিমিটি ইনএক্টিভিটি উইথ প্রলং পিরিয়ড। এসব ক্ষেত্রগুলোতে ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন হবে। এটা হচ্ছে ইম্পেয়ার্ড ভেনাস রিটার্নের কজগুলো। আর আর্টেরিয়াল ডাইলেটেশন যেটা হবে সেক্ষেত্রে হবে হিটের কারণে যেটা হতে পারে নিউরো হরমোনাল ডিসরেগুলেশন।
এগুলো হচ্ছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে ইডিমাটা হচ্ছে। নেক্সট হচ্ছে রিডিউস প্লাজমা অসমোটিক প্রেসার, হাইপোপ্রোটিনেমিয়া। রিডিউস প্লাজমা অসমোটিক প্রেসার, প্রোটিনটা কমে যাবে, যেটা কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে প্রোটিন লুজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলোপ্যাথি, যেটা নেফ্রোটিক সিনড্রোমে আমরা যেটা বলি বা নেফ্রাইটিক সিনড্রোমে, আর লিভার সিরোসিস, ম্যালনিউট্রিশন, প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি। এটা হচ্ছে রিডিউস প্লাজমা অসমোটিক প্রেসার। এরপরে আসো লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, সেটা হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন হতে পারে, নিউপ্লাস্টিক কন্ডিশন হতে পারে, পোস্ট সার্জিক্যাল, পোস্ট রেডিয়েশন। এটা লিম্ফ্যাটিক ভেসেল যে কোনো এরিয়াতে যখন এটা ব্লক হয়ে যাবে, অবস্ট্রাকশন হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা এখানে ইডিমা ফরমেশনটা হবে। আরেকটা হচ্ছে সোডিয়াম রিটেনশন। সোডিয়াম রিটেনশন ক্ষেত্রে এটা কি হচ্ছে, আমরা জানি সোডিয়ামটা যখন সেলে ঢুকবে তখন কিছু ওয়াটার নিয়ে ঢুকে, যার কারণে সেল সোলিংটা হয়। সেখানে সোডিয়াম রিটেনশনটা যদি হয়, এক্সেসিভ সল্ট ইনটেক উইথ রেনাল ইনসাফিসিয়েন্সি ইনক্রিজ টিউবুলার রিঅ্যাবজর্পশনটা, টিউবুলার যদি রিঅ্যাবজর্পশনটা বেশি হবে তখন সেটা হতে পারে। আরেকটা যে ইনফ্লামেশনের ক্ষেত্রে, সেটা অ্যাকুট ইনফ্লামেটরি ক্রনিক ইনফ্লামেশন বা এনজিওজেনেসিস, ওই ক্ষেত্রে যেগুলিতে এখানে কিছু ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। এগুলো হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল ক্যাটাগরিজ অফ ইডিমা। এটা রিটেনে আসে, এই কোশ্চেনটা রিটেনে আসে। এরপরে আসো একটা চার্ট দেখাচ্ছি, এটা হচ্ছে ইডিমা। ইডিমা কিভাবে, এখানে আসলে ইডিমাটা এজ এ হোল দেখানো হয়েছে, যেটা এখানে একদিকে দেখো হার্ট ফেলিওর আছে, আরেকটা এখানে আছে ম্যালনিউট্রিশন। তার মানে কি প্রোটিনটা কম হবে ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে, হেপাটিক ডিক্রিজ হেপাটিক সিনথেসিস আর নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে। আর এখানে যেটা আছে যে হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর ক্ষেত্রে কি বা কার্ডিয়াক ফেলিওরে কি হবে ইডিমা ফরমেশন হয়, সেখানে একটা আছে। আরেকটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে বা লিভার ডিজিজ, যেখানে সিনথেসিস বা ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে কিভাবে ইডিমা ফরমেশন হয়, এই পুরো ফিগারটাতে, এই ডায়াগ্রামেটিক ফিগারটাতে চলে আসে, একটাতে সবগুলো চলে আসে। যেমন এখানে কি হবে, সিনথেসিসটা হেপাটিক সিনথেসিস কম হলে বা ম্যালনিউট্রিশন কম হলে বা নেফ্রোসিন কম হলে সেখানে কি হবে, প্রোটিনটা লস বেশি হবে। তাহলে প্রোটিন লস হওয়া মানে ডিক্রিজ প্লাজমা অসমোটিক প্রেসার। তারপর ডিক্রিজ প্লাজমা অসমোটিক প্রেসার যখন হবে তখন ব্লাড ভলিউমটা ডিক্রিজ হবে। তারপরে কি হবে, ব্লাড ভলিউমটা, আর এখানে যদি হার্ট ফেলিওর ক্ষেত্রে কি হবে, কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, আর ইফেক্টিভ আর্টেরিয়াল ব্লাড ভলিউম। আর এখান দিয়ে যদি ম্যালনিউট্রিশন, যেটা অসমোটিক প্রেসারটা কমে যাবে, ব্লাড ভলিউমটা কমে যাবে, সেখানেও কার্ডিয়াক আউটপুটটা ডিক্রিজ হবে। কার্ডিয়াক আউটপুটটা ডিক্রিজ হলে সেখানে কি হবে, ইফেক্টিভ আর্টেরিয়াল ব্লাড ভলিউমটা ডিক্রিজ করবে। সেখানে যখন ভলিউমটা ডিক্রিজ করে, একদিকে যেমন রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়, সে রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে। তারপরে ইনক্রিজ টিউবুলার রিঅ্যাবজর্পশন অফ দি সোডিয়াম ওয়াটার, সোডিয়ামের সাথে ওয়াটার সবসময় যাবে, ডিক্রিজ জিএফআর হতে পারে। আর এদিকটা ব্লাড ভলিউম যখন কমে যাবে, ইফেক্টিভ আর্টেরিয়াল ব্লাড ভলিউম যখন কমে যাবে, সেক্ষেত্রে রেনিনটা ইনক্রিজ হবে, ইনক্রিজ অ্যালডোস্টেরন, রেনিন অ্যালডোস্টেরন এনজিওটেনসিস সিস্টেম যেটা, সেটা অ্যাক্টিভেট হবে। তাহলে কি হবে, সেখানে রেনাল সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাবে এবং রিটেনশন অফ সোডিয়াম এবং ওয়াটার হবে। আর আরেকদিকে হচ্ছে হরমোন, যেটা অ্যান্টিডাইরেটিক হরমোন, যেটা ইনক্রিজ হবে, ইনক্রিজ রেনাল রিটেনশন অফ ওয়াটার হবে, রিটেনশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার, প্লাজমা ভলিউম ইনক্রিজ করবে, ইনক্রিজ ট্রান্সডিউশন, আর তখন ইডিমা ফরমেশন হবে। এটা হচ্ছে প্রোটিন লুজিং এর ক্ষেত্রে হতে পারে, প্রোটিন লসের ক্ষেত্রে হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। এই সবগুলোতে কিভাবে ইডিমা ফরমেশন হয়, এই একটা ডায়াগ্রামেটিক ফিগারে সবগুলো চলে আসতেছে পিকচারে।
আর তোমরা যখন এটা বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ফেলিওরে যেটা সেটা আসে, সেটা তুমি যদি এইভাবে দিতে পারো সবচেয়ে ভালো হয়। আর এই চারটা যদি জানা থাকে, যেখান থেকে প্রশ্ন আসুক, সেটা নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হোক, প্রোটিন লুজিং ক্ষেত্রে হোক, অথবা ম্যালনিউট্রিশনের কারণে হার্ট ফেলিওর হোক, এইটা অ্যান্সারটা তোমরা লিখতে পারবে, ইজিলি লেখা যাবে, এটা যদি তোমার মনে থাকে। এরপরে আসো এক্সুডেট এবং ট্রানজুডেট। এক্সুডেট এবং ট্রানজুডেটের ক্ষেত্রে আমরা কি বলি? এক্সুডেট এবং ট্রানজুডেট, আচ্ছা আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এক্সুডেট ট্রানজুডেট যেটা আমরা ইনফ্লামেশনে করেছি, এটা তো এটা আর বলতে হবে। ইনফ্লামেটরি কন্ডিশনে যেটা এক্সুডেট হয়, যেটা ইনফ্লামেটরি ইডিমা যেটা হয়, আর নন ইনফ্লামেটরি ইডিমা যেটা কার্ডিয়াক রেনাল হেপাটিক ফ্যামিলি ইডিমা। এইখানে প্রোটিনটা যখন বেশি হবে 30 গ্রাম পার লিটার, কিন্তু এখানে 30 গ্রাম পার লিটার, মোর দেন 30 গ্রাম পার লিটার হলে টোটাল প্রোটিন যেটা, তাহলে সেটা এক্সুডেটের ক্ষেত্রে সেখানে হবে, আর লেস দেন 10 গ্রাম পার লিটার সেটা হবে ট্রানজুডেটের ক্ষেত্রে। এরপর আছে টাইপস অফ প্রোটিন, যেটা প্লাজমা, অ্যাজ এ প্লাজমা, এটা প্লাজমা এক্সুডেটে যেটা প্লাজমাটা, যে প্রোটিনগুলো সব প্রোটিনগুলোই থাকবে। আর এখানে হচ্ছে অ্যালবুমিন ট্রানজুডেটের ক্ষেত্রে। ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন ইয়াতে এক্সুডেটের ক্ষেত্রে ফিব্রিনোজেন, যার কারণে সেখানে ব্লাড ফর্মেশন হয়। ট্রানজুডেটের কোনো ফিব্রিনোজেন নয়। প্রেজেন্স অফ সেল, ইনফ্লামেটরি সেল, ইনফ্লামেটরি সেল প্ল্যান্ট থাকবে। এখানে পলিমার লিউকোসাইট ডিপেন্ড অন দ্য কজ এর উপর নির্ভর করে। আর এটাতে ট্রানজুডেটের ফিউজ সেল থাকতে পারে। আর স্পেসিফিক গ্র্যাভিটি যেটা মোর দেন, ট্রানজুডেটের ক্ষেত্রে, এক্সুডেটের ক্ষেত্রে মোর দেন 1.020, আর এটা হচ্ছে লেস দেন 1.010। এটা ইনফ্লামেশনের ক্ষেত্রে ওখানে একটা প্রশ্ন আসতে পারে, বা এটা ইডিমার সাথে প্রশ্নটা দিতে পারে। এটা গেল। তাহলে এরপর আসো হাইপারেমিয়া এন্ড কনজেশন। হাইপারেমিয়া এবং কনজেশনটা কি? হাইপার নামে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ইট ইন্ডিকেটস এ লোকাল ইনক্রিজ ভলিউম অফ ব্লাড ইন এ পার্টিকুলার টিস্যু। আর হাইপারমিয়াটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আর কনজেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। হাইপারমিয়াটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আর কনজেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেসটা কিন্তু হাইপারমিয়া অ্যাক্টিভ প্রসেস রেজাল্টিং ফ্রম অগমেন্টেড টিস্যু inflow because of arterial dilatation during exercise by acute inflammation. এখানে it is the affected tissue is redder due to oxygenated blood. এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেসের ক্ষেত্রে, যেটা হচ্ছে হাইপারমিয়া। আর কনজেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস, যেখানে অবস্ট্রাকশন হবে, ইম্পেয়ার্ড আউটফ্লো হবে ফ্রম এ টিস্যু। তো কার্ডিয়াক ফেলিওর আর লোকাল ভেনাস অবস্ট্রাকশন। আর টিস্যু এখানে ব্লু রেড কালার হবে, কারণ এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। তাহলে এখানে দুইটা জিনিস তোমার, হাইপারমিয়া এবং কনজেশন, এটা ভাইভাতে জিজ্ঞেস করে, এটা শর্ট নোটে অনেক সময় আসতে পারে। তাহলে হাইপারমিয়াটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আর কনজেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেসটা হচ্ছে কিভাবে, resulting from augmented tissue inflow because of arterial dilation. এখানে ব্লাড ফ্লোটা বেশি হবে, যার কারণে সেখানে রেড কালার হবে, এবং অক্সিজেনেটেড ব্লাডের কারণে। আর কনজেশনটা হচ্ছে ইম্পেয়ার্ড আউটফ্লো হবে, সেক্ষেত্রে সেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে, এই কারণে একটা প্যাসিভ প্রসেস। তাহলে হাইপারমিয়া, কনজেশনটা এটা জিজ্ঞেস করে ভাইভাতে। আর কিছু শর্ট নোট আসে, যেমন একটা হচ্ছে যে নাটমেগ রিভার, আর একটা হচ্ছে হার্ট ফেলিওর সেল, তারপরে ব্রাউন ইন্ডুয়েশন অফ দ্য লাং। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, বিশেষ করে নাটমেগ লিভারটা শর্ট নোট আসে। নাটমেগ লিভারটা কি? acute and chronic passive congestion of liver result from right-sided heart failure. Acute and passive congestion of the liver, congestion of the right failure, heart failure, congestion, heart failure, right heart failure এর জন্য তোমার লিভারে কনজেশনটা হবে। এটা ইনফ্রাভেনা কাভা অবস্ট্রাকশন হতে পারে, হেপাটিক ভেনের অবস্ট্রাকশন হতে পারে। Chronic congestion, the central region of the liver,
central region of the lobule become red blue, surrounded by zone of uncongested liver substance called nutmeg liver. এটা যে লোবিউল আছে যেটা হেপাটিক লোবিউলের সেন্ট্রাল রিজন যেটা হবে এখানে রেড ব্লু হবে, এটা সারাউন্ডিং এ একটা জোন থাকবে যেখানে আনকনজেস্টেড থাকবে এরিয়া থাকবে, সেন্ট্রাল থাকবে কনজেস্টেড এরিয়া এবং আনকনজেস্টেড থাকবে, সেটাকে বলা হয় নাটমিক লিভার। এটা হচ্ছে হেপাটিক লোবিউল যেটা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ এন্ড ক্রনিক, অ্যাকুট এন্ড ক্রনিক প্যাসিভ কনজেশন ক্ষেত্রে হচ্ছে। আর হার্ট ফেলিওর যেটা ক্রনিক পালমোনারি কনজেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে alveolar septa have become thickened and fibrotic. The alveolar space become contain numerous hemosiderin laden macrophages called heart failure cell. এটা দেখে আমরা বুঝতে পারি hemosiderin laden macrophage যেটা সেটা হচ্ছে heart failure cell। আরেকটা হচ্ছে ব্রাউন ইন্ডিউশন অফ দি লাং। ব্রাউন ইন্ডিউশন হবে ইডিমার ক্ষেত্রে। ইডিমা হলে কি হবে? ইডিমেটাস ফাইব্রোটিক alveolar septa together with hemosiderin pigmentation constitute the basis for the digestion of the brown induction of the lung. তাহলে এখানে হিমোসিডেরিন হবে, alveolar septa এখানে edematous হবে, hemosiderin pigmentation হবে, এগুলো মিলে বলা হচ্ছে যে brown induction of the lung। এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নাটমেগ লিভার, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। এবার আসো, আমি কিন্তু ইডিমাটা একটা ডায়াগ্রামের পিকচারে দেখাই দিলাম পুরোটা ইডিমা, ওটা আমি ডিটেইলস ওইভাবে যাই নাই, ওটা বলতে হয়ে যাবে। এরপরে আসো তুমি থ্রম্বোসিস। থ্রম্বোসিসটা কি? হোয়াট ইজ থ্রম্বোসিস? প্রথমে জানতে হবে থ্রম্বাস। থ্রম্বাসটা কি? It is the process by which flowing blood becomes solidified inside the lumen of the blood vessels or inside the heart. The resultant mass is known as thrombus. যে কোনো এরিয়াতে ব্লাড ভেসেলসে যদি ব্লাডটা সলিড হয়ে যায় সেখানে একটা মাস ফরমেশন হয়, সেই মাসটা হচ্ছে থ্রম্বাস। ব্লাডটা ক্লট হয়ে সেখানে একটা সলিড মাস তৈরি হয়, সেটা হচ্ছে থ্রম্বাস। এই প্রসেসটা, এই থ্রম্বাস ফরমেশন প্রসেসটা হচ্ছে থ্রম্বোসিস। আর মাসটা হচ্ছে থ্রম্বাস, আর থ্রম্বাস ফরমেশনের প্রসেসটা হচ্ছে থ্রম্বোসিস। Classification of types of thrombus. এটাও based on color or component. Pale thrombus, red thrombus, mixed thrombus. এটা হচ্ছে কালারের উপরে। Based on site and mode of formation. Mode of formation, site আছে। একটা হচ্ছে non-occlusive thrombus, occlusive thrombus, propagating thrombus, pedunculated thrombus, ball thrombus, cellal thrombus. এগুলো আলাদা আলাদা তোমরা একটু পড়ে নিও কোনটা কি। আর বেস অফ ইনফেকশনের উপরে যেটা বেস করে করা হয়, একটা হচ্ছে ইনফেক্টিভ আর একটা হচ্ছে অ্যাসেপ্টিভ বা সেপটিক অ্যাসেপ্টিক, এটা হচ্ছে ইনফেকশনের উপরে। আরেকটা হচ্ছে বেসড অন ডিউরেশনের উপরে, এটা রিসেন্ট থ্রম্বাস, ওটা ওল্ড বা হিল থ্রম্বাস। থ্রম্বাসের ফেটটা কি? এটা ইয়াতে আসে, পরীক্ষাতে আসে, ফেট অফ থ্রম্বাস। একটা হচ্ছে প্রোপাগেশন, এটা আরো বাড়তে থাকে। থ্রম্বাস may accumulate more platelet and fibril eventually leading to blood vessels obstruction, এটা হচ্ছে প্রোপাগেশন, বাড়তে থাকে। এম্বোলাইজেশনটা হচ্ছে এই থ্রম্বাসটা একটা জায়গাতে আছে, সেটা থেকে ডিটাচ হয়ে যখন ব্লাড ভেসেলে ট্রাভেল করবে তাহলে সেটা হবে অ্যাম্বুলাস, সেটা হচ্ছে অ্যাম্বোলাইজেশন। ডিসসলিউশন, এটা হচ্ছে এটা ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা থ্রম্বাসটা ডিসলভ হয়ে যায়, এটা এক নম্বর দিলে সবচেয়ে ভালো হয়। ডিসসলিউশন, প্রপাগেশন, এম্বোলাইজেশন। অর্গানাইজেশন, যখন থ্রম্বাসটা ফাইব্রোসিস হয়ে যায় তখন সেটা হচ্ছে অর্গানাইজেশন বা রিক্যানালাইজেশন। অনেক সময় ফাইব্রোসিস হওয়ার পরে দেখা গেল যে সেখানে এটা ফাইব্রোসিসের ভিতর দিয়েই আবার একটা ক্যানাল পাওয়া যায়, এটা হচ্ছে রিক্যানালাইজেশন বলা হয়। আর হাইলাইজেশন, ক্যালসিফিকেশন, অসিফিকেশন, এই যে ফেট অফ থ্রম্বাস, এটা কিন্তু পরীক্ষাতে আসে, পরীক্ষাতে এটা থাকবে। তাহলে ডিসসলিউশন, প্রপাগেশন, এম্বোলাইজেশন, অর্গানাইজেশন, ফাইব্রোসিস,
আয়োনাইজেশন, ক্লাসিফিকেশন এন্ড অসিফিকেশন, এগুলো হচ্ছে ফেট অফ থ্রোম্বাস। প্যাথোজেনিসটা কি? থ্রোম্বাস ফরমেশন প্যাথোজেনিসটা কি? এটা তিনটা মেজর ইনফ্লুয়েন্স আছে যার কারণে এটা থ্রোম্বোসিস প্রসেসটা হয় বা থ্রোম্বাস ফরমেশনটা হয়। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে একটা এন্ডোথেলিয়াল ইনজুরি থাকতে হবে, এন্ডোথেলিয়াল ইনজুরি টু এন্ডোথেলিয়াম। তারপর হচ্ছে অল্টারেশন ইন ব্লাড ফ্লো এন্ড অল্টারেশন ইন ব্লাড হাইপার কোয়াগুলেটিং, যেটা জমাট বেঁধে যায়, যেটা এটা ফার্স্ট যেটা আছে ইনজুরি টু এন্ডোথেলিয়াম। এখানে এন্ডোথেলিয়ামের ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের যে কোনো জায়গা থেকে ইনজুরি থাকতে হবে। ইনজুরি থাকলে সেখানে থ্রোম্বাসটা ফরমেশন হবে। এখন সেটা কি কি কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে, যেটা একটা যেটা আর্টারির ক্ষেত্রে, যেটা আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যানোরিজম, টিউমারস, ইনফ্লামেশন। আর হার্টের ক্ষেত্রে মাইকোর্ডিয়াল ইনফেকশন, রিউমাটয়েড হার্ট ডিজিজ, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, কার্ডিয়াক সার্জারি। ভেনের ক্ষেত্রে হচ্ছে ট্রমা, কেমিক্যালস অফ ব্যাকটেরিয়া। এইসব এসব কারণে এন্ডোথেলিয়াল ইনজুরিটা হতে পারে। এখন এন্ডোথেলিয়াল ইনজুরি হলে কি হবে? আমরা যদি ব্লাড ফ্লো যখন হবে, একটা ভেসেলস এর একটা নরমাল ভেসেলস এর ভিতরে ব্লাড ফ্লো হয়, যে ব্লাড সেল গুলো যেগুলো আছে সেগুলি সেন্ট্রালে থাকে, পেরিফেরিতে প্লাজমাটা থাকে, ফ্লুইড পোর্শনটা থাকে। যখন একটা ইনজুরি হবে তখন কি হবে? ইনজুরি হলে ব্লাড সেল গুলা পেরিফেরিতে চলে যাবে, তো ইনজুরি এরিয়াতে প্ল্যাটিলেট, ফিব্রিন এগুলি অ্যাকুমুলেশন হয়ে এখানে থ্রোম্বাসটা ফরমেশন করবে। এই যে 2 নম্বর যেটা বলা হচ্ছে যে অল্টারেশন ইন নরমাল ব্লাড ফ্লো, এটা স্টেজ হতে পারে, টার্বুলেন্স হতে পারে, কারণ হতে পারে অ্যানোরিজম অফ ব্লাড ভেসেলস, অ্যাথেরোস্ক্লেরোসিস প্লেগ, ভেরিকোসিটি অফ দ্য ভেইন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, congestive cardiac failure, venous valvular incompetence, circulatory collapse following severe trauma and burns. তারপর হচ্ছে pressure on vessels by ill-fitting plaster, bandage, এগুলি ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে অল্টারেশন নরমাল ব্লাড হতে পারে। এরপর অল্টারেশন ইন দি কনস্টিটিউশন ব্লাডে কনস্টিটিউশন অল্টারেশন, যেটা হাইপার কোয়াগুলেবিলিটিটা কি, আর এটা কি ভিসকোসিটিটা ইনক্রিজ হবে। It is defined as altered state of circulating blood that require a similar quantity of blood promoting substance to induce intravascular coagulation that is required to produce comparable thrombosis in a normal substance. It can be either primary due to genetic defect in one or several coagulation protein, or secondary occur in variety of clinical condition. এটা দেখো স্টেপ অফ থ্রোম্বোজেনেসিস। থ্রোম্বোজেনেসিসটা দেখো কিভাবে সেটা হয়, যেটা আমি আগে বলছি যে এন্ডোথেলিয়াল ইনজুরি রিলিজ টিস্যু ফ্যাক্টরস এন্ড এক্সপোজ সাব এন্ডোথেলিয়াল কোলাজেন টিস্যু। এই ডিআইসির ক্ষেত্রে যেটা আমি অনেকটা এরকম, endothelial injury releases tissue factors and exposes the subendothelial collagen tissue. Addition of platelet to exposed collagen, secretion of ADP, thromboxane A2,5-HT and other by the adult platelet. The platelet aggregation induced by release ADP vasoconstriction result in temporary cholestatic plaque. The activation of blood coagulation by the intensive pathway initiated by collagen activation of factor 12 and by extended pathway initiated by tissue thromboplasty derived from damaged endothelium. If damage secretion যেটা হয় সেখান থেকে, তাহলে সেখানে পার্মানেন্টলি এখানে প্লেটেলেট ডিপোজিশন হবে, ফিব্রিন ডিপোজিশন হবে, এগুলো হয়ে অ্যাগ্রিগেশন হয়ে তারপর একটা পার্মানেন্ট প্লাগ ফর্মেশন হবে। এই পার্মানেন্ট প্লাগ ফর্মেশন হচ্ছে প্যাথোজেনেসিস বা থ্রোম্বোজেনেসিস, যেটা স্টেপ অফ থ্রোম্বোজেনেসিস, এটা অনেক সময় দেওয়া হয়।
তারপরে আসো এটা রেডিয়ান আসতে পারে। ক্লিনিক্যাল ইফেক্ট থ্রম্বোসিস ফেট অফ থ্রম্বাস যেটা নো ইফেক্ট হতে পারে, এটা স্মল হতে পারে, অ্যাবজর্ব কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে যেতে পারে। ইনফাকশন অফ দ্য আর্টারি, তারপর হচ্ছে গ্যাংগ্রিন, ইডিমা ডিউ টু ভেনাস অবস্ট্রাকশন, আলসারেশন, এম্বলিজম, ডেথ। এটা হচ্ছে ইফেক্ট অফ থ্রম্বাস। কজেস অফ থ্রম্বোফ্লেবাইটিস, ভেনাস থ্রম্বোসিস, দুটা জিনিস। কার্ডিয়াক ফেলিউর উইথ ভেনাস রিটার্ন, নিউপ্লাসিয়া, pregnancy, obesity, post-operative state, prolonged bed rest, immobilization. এগুলো হচ্ছে causes of thrombophlebitis বা venous obstruction. আমার কথা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো জি তো স্যার, না? শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি আরেকটা ইয়াতে যাই। এটা রিটেনে জি আছে। শোনা হ্যাঁ, ফ্ল্যাবোথ্রম্বোসিস এবং থ্রম্বোফ্লেবাইটিস, এইটা পরীক্ষাতে আসে। এই পরীক্ষাটা থ্রম্বোসিসটা কি এবং থ্রম্বোফ্লেবাইটিস। এটা থ্রম্বোফ্লেবাইটিস আইটিস আছে, আইটিস মানে সেখানে ইনফ্ল্যামেশনটা হবে, এটা হবে ভেইনের ইনফ্ল্যামেশন। আর ফ্ল্যাবোথ্রম্বোসিস এটা থ্রম্বাস ফর্মেশন হয়, তো সেই থ্রম্বাসের তো ভেইনের ভিতরে একটা থ্রম্বাস ফর্মেশন, তাহলে একটা স্টেট, তো মেজর কজটা হবে স্টেসিস ফ্ল্যাবোথ্রম্বোসিসের ক্ষেত্রে, আর থ্রম্বোফ্লেবাইটিস যেটা ইনফ্ল্যামেশন অফ দি ভেইন ওয়াল। সাইজ অফ থ্রম্বাস, ফ্ল্যাবোথ্রম্বোসটা খুব ছোট হবে, কিন্তু থ্রম্বোফ্লেবাইটিস এর ক্ষেত্রে লার্জ কিন্তু ফর্মেশনটা হবে। আর সাইজ অফ প্রোপাগেটেড ক্লট, লং এন্ড অফেন পোরলি অ্যাঙ্কর্ড, আর এটা ইউজুয়ালি নান ইফ প্রেজেন্ট শর্ট এন্ড ওয়েল অ্যাঙ্কর্ড। অ্যাম্বুলাই যেটা কমন এন্ড মেসিভ স্টেরাইল, আর এটা হচ্ছে রেয়াল, অ্যাম্বুলাইতে থ্রম্বোফ্লেবাইটিস রেয়াল হবে। সাইট ফ্ল্যাবোথ্রম্বোসিসের ইউজুয়ালি সাইট হচ্ছে কাপ ভেইন, আর থ্রম্বোফ্লেবাইটিস যে কোনো জায়গায় হতে পারে। থ্রম্বোফ্লেবাইটিস ফ্ল্যাবোথ্রম্বোসটা হচ্ছে কাপ ভেইন। ক্লিনিক্যাল পিকচার যেটা, ফ্ল্যাবোথ্রম্বোসিস সাইলেন্ট হতে পারে, সাইন সিম্পটম নাও থাকতে পারে, কিন্তু যেহেতু ইনফ্ল্যামেশন, থ্রম্বোফ্লেবাইটিস ইনফ্ল্যামেশন, সেখানে অ্যাকুট ইনফ্ল্যামেশনের যে সাইন সিম্পটম, সেই সাইন সিম্পটমগুলো থাকবে। এই চার্টটা তোমরা ভালোভাবে দেখে নিও, এটা পরীক্ষাতে থাকে। অ্যাম্বলিজম, অ্যাম্বুলিজমটা দেখো, অ্যাম্বুলাস ফর্মেশন, এটা কিন্তু ডেফিনিশনটা জিজ্ঞেস করা হয়। সেই অ্যাম্বুলাসটা কি? থ্রম্বাস থেকে অ্যাম্বুলাস, থ্রম্বাস থেকে অ্যাম্বুলাসের ফর্মেশন। থ্রম্বাসটা যখন ডিটাচ হয়ে যাবে সেটা অ্যাম্বুলাস হয়ে যাবে। তাহলে এটা কি? ডিটাচ ইন্ট্রাভাস্কুলার সলিড লিকুইড অর gaseous mass that is carried by the blood to a site distant from its points of origin. ঠিক আছে, এটা দুটো ডিস্টেন্সে চলে যাবে, এটা ডিটাচ হয়ে, সেটা হচ্ছে অ্যাম্বুলাস। আর ফর্মেশন অফ অ্যাম্বুলাসটা হচ্ছে অ্যাম্বুলিজম। অ্যাম্বুলাই কি কি আছে, অ্যাম্বুলাস কি কি আছে? 90% ক্ষেত্রে থ্রম্বো অ্যাম্বুলাই, 90% থ্রম্বো অ্যাম্বুলাইজ। আর টিউমার ফ্র্যাগমেন্ট অ্যাম্বুলাই হতে পারে, অ্যাথ্রোমাটোসিস ডায়াবেটিস, অ্যামনিওটিক ফ্লুইড অ্যাম্বুলাই, droplets of fat emboli, air and nitrogen gas emboli, parasite, fragment of bone and bone marrow, foreign bodies such as bullet, এগুলো হচ্ছে টাইপস অফ অ্যাম্বুলাস। এবার আসো থ্রম্বো অ্যাম্বুলিজম। থ্রম্বো অ্যাম্বুলিজম, পালমোনারি থ্রম্বোএম্বুলিজম, একটা হচ্ছে সিস্টেমিক থ্রম্বোএম্বুলিজম, নামে বোঝা যাচ্ছে পালমোনারি অ্যাম্বুলিজম এবং সিস্টেমিক অ্যাম্বুলিজম। ওয়াইন থ্রম্বোএম্বুলিজম লজের নামে বোঝা যাচ্ছে পালমোনারি সার্কুলেশনে যখন থ্রম্বাসটা লজ হবে সেটা হচ্ছে পালমোনারি, আর সিস্টেমিক সার্কুলেশনে যখন সেটা থ্রম্বাস থাকবে, সেখানে অ্যাম্বুলাই থাকবে, সেটা হবে সিস্টেমিক থ্রম্বো অ্যাম্বুলিজম। তো পালমোনারি থ্রম্বোএম্বুলিজম এবং সিস্টেমিক, পালমোনারি থ্রম্বো অ্যাম্বুলিজম পালমোনারি সার্কুলেশন। তাহলে সাইট অফ অরিজিন যেটা হতে পারে, কোথা থেকে আসতে পারে, এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনে। তাহলে চিন্তা করতে হবে, পালমোনারি সার্কুলেশনটা চিন্তা করতে হবে কোথা থেকে আসতে পারে সেই থ্রম্বাসটা।
thrombi within the large deep vein of lower leg. More than 90% of pulmonary emboli হচ্ছে lower leg থেকে আছে, popliteal, femoral or iliac vein thrombus হতে পারে, যেটা aseptic। আর একটা হচ্ছে কাপ মাসেল থেকে হবে। আর একটা হচ্ছে pelvic এরিয়াতে যদি থ্রম্বোসটা হয়, এটা বলা হয় periprostatic uterine বা peri-ovarian broad ligament veins। ক্লিনিক্যাল ইফেক্টটা কি হতে পারে? 60-80% ক্লিনিক্যালি কিন্তু সাইলেন্ট থাকবে। তারপর হচ্ছে পালমোনারি হিমোরেজ, পালমোনারি ইনফেকশন, পালমোনারি হাইপারটেনশন, সাডেন ডেথ, fate of pulmonary thromboembolism, fibrinolysis, complete resolution of blunt emboli, organization or replacement by fibrous scar। এটা হচ্ছে fate of pulmonary embolism। এটা fibrinolysis সেটা ডিসলভ হয়ে যেতে পারে, অর্গানিজম ফাইব্রোসিসটা হতে পারে। সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজমটা যেটা আমি বললাম যে সিস্টেমিক সার্কুলেশন করতে হবে। তাহলে সার্কুলেশনটা যখন সিস্টেমিক সার্কুলেশন কোথেকে আসে? হার্ট থেকে ব্লাডটা আসে। তাহলে মেইন 80% কেস হচ্ছে হার্ট থেকে এই অ্যাম্বুলেন্সটা ফর্মেশন হচ্ছে। মাইক্রোটিয়াল ইনফাকশন অফ দ্য লেফট ভেন্ট্রিকল এর 65% যেটা রাইট রিউমেটয়েড হার্ট ডিজিজের ক্ষেত্রে হতে পারে। ভেজিটাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ভালভুলার প্রোস্টোসিস। আর অ্যাওর্টা হচ্ছে থ্রম্বাই ওভার আলসারেটেড অ্যাথেরোমা, থ্রম্বাই অ্যাওর্টিক অ্যানিউরিজম, paradoxical embolism, an ambulance of the venous side from venous thrombosis pass through an interarterial or interventricular defect and gain access to the arterial circulation। ক্লিনিক্যাল ইফেক্ট কি হতে পারে? এই ক্ষেত্রে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, দেখো লোয়ার এক্সট্রিমিটি এখানে অবস্ট্রাকশন হতে পারে, যেহেতু সিস্টেমিক সার্কুলেশন, সেটা 75% is peripheral vascular disease being made develop lower extremity। Brain, if medial cerebral artery, it may cause death, kidney infarction, spleen infarction, mesenteric vessel infarction। তাহলে থ্রম্বাস এবং অ্যাম্বুলেন্সটা বললাম, এই দুইটার মধ্যে পার্থক্যটা, এটা একটা প্রশ্ন হতে পারে। থ্রম্বাসটা হচ্ছে সলিড মাস formed by the concentration of blood, আর অ্যাম্বুলেন্স হচ্ছে সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস মাস হতে পারে। আর থ্রম্বাসটা ফর্মেশন যেটা যেটা কনসেন্ট্রেশন অফ ব্লাড থেকে হচ্ছে সেটা ফর্মেশনটা। আর অ্যাম্বুলেন্সটা শুধু ওই থ্রম্বাসটা ডিটাচ হয়ে অ্যাম্বুলেন্স ফর্মেশন হবে, সেক্ষেত্রে ব্লাড ক্লটটা হতে পারে, অথবা এছাড়া অন্যান্য জিনিস যেটা আমি আগে যেটা বলেছি, বুলেট হতে পারে, ফ্র্যাগমেন্টস হতে পারে, কিংবা ফরেন বডি হতে পারে, যে কারণে অ্যাম্বুলেন্স হতে পারে। আর থ্রম্বাসটা হচ্ছে অ্যাটাচ টু দি ভেসেলস ওয়াল, এটা অ্যাটাচ থাকবে, এটা ফ্রি থাকবে। অ্যাম্বুলেন্সটা ফ্রি থাকবে, এটা ব্লাড ভেসেল ক্লটিং থাকবে। থ্রম্বাসটা হচ্ছে লোকালাইজ, কিন্তু অ্যাম্বুলেন্সটা যদি ফ্রি থাকে, সার্কুলেশন এটা মুভ করবে। এই হচ্ছে থ্রম্বাস এবং অ্যাম্বুলেন্স ফর্মেশন। আচ্ছা, তাহলে আমরা ইনফাকশন এবং শক এই দুটো আমি নেক্সট ক্লাসে আমি পড়াই দিব। আজকে এতটুকু পর্যন্ত থাক, তোমাদের মনে আরো ক্লাস আছে এখন। এবার বলো তোমাদের কিছু। না স্যার, কোনো কিছু বলার নাই স্যার। কোনো কিছু বলার নাই? সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। এখন কি লেখাপড়া করতেছো কিনা? না জি স্যার, ইনশাআল্লাহ করতেছি স্যার। হ্যাঁ স্যার করা হইতেছে স্যার। লেখাপড়া করতে হবে, এছাড়া তো উপায় নেই। এছাড়া উপায় নেই, কবে করে কোনো ঠিক নেই। এখন যাদের আইটেম বাকি আছে তারা লেকচারের সাথে যোগাযোগ করে আইটেম গুলা ক্লিয়ার করো। একটা সুযোগ আছে, সবাইকে দেওয়া যায় কিনা দেখি পরীক্ষাতে। এখন আর যাদের নাই তাদেরকে বলবা, যাতে কোনো যেভাবে হোক এটা কমপ্লিট করা যাবে না, সবাইকে একসাথে বসানো যায়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।